ব্রাহ্মণবাড়িয়ার সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানির সময় ইসিতে হাতাহাতি। বাগেরহাটে 4টি আসন বহাল রাখার দাবিতে অবরোধ, যান চলাচল বন্ধে দুর্ভোগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু, চলবে মঙ্গলবার পর্যন্ত উৎসবমুখর ক্যাম্পাস। নির্বাচনের তারিখ হচ্ছে 15ই সেপ্টেম্বর, সেটা ঠিকই আছে। তো আমরা ভিতরে একটু রিঅ্যারেঞ্জ করেছি এবং সেটা আমাদের যারা ছাত্ররা এবং তাদের সুবিধার্থেই করেছি। গাজীপুরে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধন, দুর্নীতির কারণে রাস্তা নির্মাণে অর্থ অপচয় হয় 30%, জানালেন উপদেষ্টা। দেশের লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেহাল দশা, কাঁচপুর থেকে মেঘনা সেতু পর্যন্ত খানাখন্দে ব্যাহত যান চলাচল। চুয়াডাঙ্গায় অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করতে গিয়ে অন্ত্রের নাড়ি কেটে ফেলার অভিযোগ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রোগী। প্রত্যেকটা ডাক্তার বা রাজশাহী এখন বলছে যে অপারেশন দেখেছি, তো এরকম অপারেশন তো কোনো জায়গায় দেখিনি। অপারেশন সঠিক হয়েছে, সুস্থ হয়ে বাড়িও গিয়েছে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন। শুনানির প্রথম দিন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনারের সামনে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের জন্য শুনানিতে অংশ নেওয়ারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বেলা 12টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের খসড়া প্রকাশের পর পক্ষে ও বিপক্ষে আবেদন জমা পড়ে। শুনানির এক পর্যায়ে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ইসি কর্মকর্তারা। ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের জন্য শুনানি শেষ করেন। শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন। এ সময় বেশ কয়েকজন খসড়ার বিপক্ষে তুলে ধরেন তাদের অবস্থান। খসড়ার বিপক্ষে থাকা শুনানিতে অংশ নেওয়ারা বলেন, বিজয়নগর উপজেলা থেকে 3টি ইউনিয়ন বুধস্থি, চান্দুয়া ও হরসপুরকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যুক্ত করা হয়েছে। উপজেলাকে অখণ্ড রাখার দাবি জানান তারা। প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের দাবি আপত্তিগুলোর শুনানি গ্রহণ করছে ইসি। বুধবার পর্যন্ত শুনানি চলবে। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী এবং লক্ষ্মীপুর জেলার যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া 2, 3 এবং 5, কুমিল্লা 1, 2, 6, 9, 10, 11, নোয়াখালী 1, 2, 4, 5, চাঁদপুর 2, 3, ফেনী 3, লক্ষ্মীপুর 2 ও 3 আসনগুলোর সীমানার বিষয়ে আমরা আলোচনায় আপনাদের কথা মতামত শুনব। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে দিনব্যাপী হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। গণপরিবহন বন্ধের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে সড়ক মহাসড়ক অবরোধ করে রাখায় চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। নির্বাচন কমিশন জেলায় একটি আসন কমানোর প্রস্তাব থেকে সরে না আসলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। বাগেরহাট শহরের দশানী 0 পয়েন্ট এলাকায় খুলনা বরিশাল মহাসড়কে ক্রিকেট খেলায় ব্যস্ত আন্দোলনকারীরা। অন্যদিকে গন্তব্যে পৌঁছাতে হন্যে হয়ে ছুটছে মানুষ। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত হরতালের পাশাপাশি সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি। কর্মসূচির সমর্থনে জেলার বিভিন্ন স্থানে সড়ক মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে আন্দোলনকারীরা। অভ্যন্তরীণ রুটে গণপরিবহন বন্ধের পাশাপাশি যান চলাচলে বাধা দেয়ায় চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। এছাড়া বাগেরহাট হয়ে চলাচলকারী বিভিন্ন রুটের বাস চলাচলও ছিল বন্ধ। পাইকাছি থেকে আসছি, আমার পরীক্ষা আছে, এখন আমার হেঁটে যাইতে হচ্ছে। এখন আমি কেন্দ্রে পৌঁছাতে পারবো কিনা জানি না। পথে পথে বাধা পেরিয়ে আসতেছি, ঠিক মতো যেতে পারবো কিনা আমরা জানি না। তাই আমি আসছি, ভোগান্তির শেষ নেই, মানে
বাচ্চা নিয়ে তারপরে আসি, মানে সমস্যা দেখাইতে গেছি ডাক্তার। আজকে আমার জবের হচ্ছে জয়েনিং, সেজন্য যেতে হবে, সেজন্য ইমার্জেন্সি বেরোয়েছি। এখন খুলনা থেকে আসছি, খুলনা থেকে বাসে আসতে পারছি 0 পয়েন্ট পর্যন্ত, তারপর থেকে আসতে পারি। ট্যাঙ্ক দিয়ে আইসি, রাস্তায় কোনো গাড়ি নেই, আমাকে ভরসা ফুল নামাই দিচ্ছে। আমরা এই জায়গাতে আটতে আসতেছি, কোনো জায়গায় কোনো ভ্যান গাড়ি কিছু নাই। সড়ক মহাসড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জেলায় 4টি সংসদীয় আসন বহাল না রাখলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এখানে বাণিজ্যিক কেন্দ্র, এখানে বিদ্যুৎ কেন্দ্র সহ একটি গুরুত্বপূর্ণ এলাকা, সেই এলাকায় একটি আসন কমে যাবে, এটা রামপাল মংলাবাসী মেনে নেবে না। বাগেরহাটবাসী যে কোনো মূল্যে হোক বাগেরহাটের এই 4টি আসন বহাল করবে ইনশাল্লাহ। সোমবার খুলনা অঞ্চলের সংসদীয় আসন পুনর্বিন্যাসের খসড়ার ওপর নির্বাচন কমিশনে শুনানির কথা রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। এদিকে সদ্য ঘোষিত আসন পুনর্বিন্যাসে সাভারের বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নকে ঢাকা 2 আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে সড়কে বিক্ষোভ করেছে এলাকাবাসী। দুপুরে সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করা হয়। বিক্ষোভকারীরা বলেন, বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ ঢাকা 19 আসনের সাথে থাকতে চায়। তাদের ঢাকা 2 আসনে অন্তর্ভুক্ত করলে দুর্ভোগ বাড়বে। বিক্ষোভের কারণে বন্ধ হয়ে যায় ঢাকা আরিচা মহাসড়কের যান চলাচল। খবর পেয়ে পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। বিভিন্ন অংশে মানে বন্টন করে সেখান থেকে ভোটারকে মানে কর্তন করা হচ্ছে। এটাই আমাদের প্রতিবাদ, যেখানে আমাদের স্বয়ংসম্পূর্ণ থাকার পরেও আমরা কেন অন্য আসনে যাব। বনগাঁ ইউনিয়ন ঢাকা 19 সাভারের সাথেই থাকবে, এটা এই এলাকার সর্বস্তরের জনগণের চাওয়া। অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে ডাকসু নির্বাচন। এখনো আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও প্রার্থীরা এরই মধ্যে ভোটারদের সাথে কুশল বিনিময় শুরু করেছেন। সকালে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের সাথে কথা বলেন। স্বাধীনতার চেতনা যারা ধারণ করে না তাদের নির্বাচনের সুযোগ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে নির্বাচনে শিবিরের প্রার্থীদের বিরুদ্ধে অনলাইনে প্রপাগ্যান্ডা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন সংগঠনের ভিপি প্রার্থী সাদিক কায়েম। বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে শিগগিরই ইশতেহার দেয়া হবে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে দাবি করা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলেও আমলে নিচ্ছে না নির্বাচন কমিশন। চিফ রিটার্নিং অফিসার বলেন, আচরণবিধি লঙ্ঘনের কয়েকটি অভিযোগ নিয়ে সন্ধ্যায় বৈঠক করবে কমিশন। নির্বাচন নিয়ে চাপ নিয়ে উল্লেখ করে উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, দায়িত্ব ছেড়ে পালাবেন না। আগামীকাল প্রার্থীরা প্রত্যাহারের সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ডাকসু নির্বাচনের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়া প্রার্থীদের আপিল নিষ্পত্তি চলছে। প্রতিদ্বন্দ্বীকে কোনোভাবেই ইতিবাচক কম্পিটিশনের মধ্য দিয়ে তাদের যে প্রতিযোগিতা সেটি দেখাতে না পেরে বরং মিথ্যা ফ্রেমিং এর মধ্য দিয়ে অনলাইনে প্রপাগান্ডা এবং বাজে কাজগুলো পরিচালনা হচ্ছে। ধর্ম নিয়ে এই ক্যাম্পাসে রাজনীতি যারা করতে চায়, ধর্মকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘনকে যারা চাপিয়ে যেতে চায়, তাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। আচরণবিধির অভিযোগটা আমরা অভিযোগ পেলে সেটা অবশ্যই আমলে নেব। আমরা এখন পর্যন্ত 1-2 অভিযোগ আমরা পেয়েছি। আমরা কমিশন বসে সিদ্ধান্ত নেব তাদের বিষয়ে কি করা যায়। কোনো পর্যায়ে কোনো তথ্য যাতে কোনো জায়গায় আমরা না লুকাই, সবসময় যেন বলতে থাকি, সেটি নিশ্চিত করতে চাই। সবাইকে নিয়ে কাজটা করতে চাই এবং এটি একটি বড় মাপের চ্যালেঞ্জের কাজ। এটি নিয়ে আমি কোনো লুকোছাপা করতে চাই না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকাল 10টা থেকে কোষাধ্যক্ষের কার্যালয় থেকে শুরু হয় এই কার্যক্রম। বিতরণ চলে বিকেল 5টা পর্যন্ত। তবে আজ জমা দেয়নি কেউ। মনোনয়নপত্র তোলা যাবে 26 আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই চলবে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত। ডাকসুতে 25টি পদের মধ্যে 23টিতে হবে নির্বাচন। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ 2 সেপ্টেম্বর, পরদিন মনোনয়নপত্র প্রত্যাহার। চূড়ান্ত তালিকা 4 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। দীর্ঘ 35 বছর পর আগামী 15 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ হচ্ছে 15 সেপ্টেম্বর, সেটা ঠিকই আছে। তো আমরা ভিতরে একটু রিঅ্যারেঞ্জ করেছি এবং সেটা আমাদের যারা ছাত্ররা এবং তাদের সুবিধার্থেই করেছি। দুর্নীতির কারণে দেশে সড়ক নির্মাণে অপচয় হয় অতিরিক্ত 30% অর্থ, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাজল কবির খান। সকালে গাজীপুরে ঢাকা বাইপাসের 18 কিলোমিটার এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন তিনি। তবে নাম ফলকে নিজের নাম থাকায় ক্ষোভ জানান উপদেষ্টা।
পরে শুধু ফিতা কেটেই উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ করেন তিনি। গাজীপুরে খুলে দেয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। প্রথম ধাপে উদ্বোধন হয়েছে ভোগড়া এলাকায় 18 কিলোমিটার অংশের। তবে 2 এবং 3 চাকার যান চলাচল নিষিদ্ধ। এই অংশে নেই কোনো ইউটার্ন। যানবাহনের ধরন অনুযায়ী নির্ধারণ হয়েছে টোল। এক্সপ্রেসওয়ের ভোগড়া অংশের উদ্বোধন করতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। সেখানকার নাম ফলকে নিজের নাম দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন উপদেষ্টা। এখানে নাম আসলো কিভাবে? এটা কি আমার বাপের টাকায় করছে? এটা তাহলে কেন আমার নাম থাকবে? উপদেষ্টা বলেন, এদেশে দুর্নীতির বড় ক্ষেত্র সড়ক নির্মাণ, তাই আশপাশের দেশের তুলনায় নির্মাণ ব্যয়ও বেশি। কেবল সড়কের উপর নির্ভরতা কমিয়ে যাতায়াতের অন্যান্য মাধ্যম ও প্রযুক্তির দিকে নজর দেওয়ার কথা বলেন তিনি। যেখানে নদীপথে মুভমেন্ট সহজতর হবে সেখানে নদীপথের উপর জোর দেওয়া হবে, যেখানে রেলের জন্য সহজতর হবে সেখানে রেলের যাতায়াত করতে হবে। কারণ এই শুধুমাত্র এই সড়কের উপর যে নির্ভরতা, এটা আমাদেরকে কমাতে হবে। বিদেশ নির্ভরতা থেকে মুক্তির তাগিদ দেন উপদেষ্টা। দেশের প্রকৌশলীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, নিজেদের প্রকৌশলীদের কাজে লাগানো সম্ভব হলে ব্যয় 30% পর্যন্ত কমানো সম্ভব। রাস্তাঘাট আপনারা তো জানেন যে এটা একটা দুর্নীতির একটা বড় ক্ষেত্র। এই দুর্নীতি কমালে এবং এই যে আমাদের যারা প্রকৌশলী তারা যদি করেন তাহলে এইটাকে 20 থেকে 30% ব্যয়, রাস্তা নির্মাণের ব্যয় কমানো সম্ভব। এই সড়ক জয়দেবপুর, দেবগ্রাম, ভুলতা, মদনপুর পর্যন্ত 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের অংশ। এই অংশ চালু হওয়ায় পণ্যবাহী যানবাহন চট্টগ্রাম বন্দর থেকে ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের দিকে দ্রুত যাতায়াত করতে পারবে। ফলে শহরের যানজট কমবে, দুর্ঘটনার ঝুঁকিও কমবে বলে আশা সংশ্লিষ্টদের। স্পিড লিমিট দেওয়া আছে 80 কিলোমিটার সর্বোচ্চ স্পিড লিমিট। ওভার স্পিডের জন্য পেনাল্টির অপশন আছে এবং আমাদের সার্ভিলেন্স ক্যামেরা প্রোভাইড করা আছে টোটাল সেকশনে। সর্বনিম্ন হচ্ছে 150 টাকা প্রাইভেট কার এবং সর্বোচ্চ হচ্ছে 740 টাকা। এই 9 ক্যাটাগরিতে আর কি টুল নেওয়া হবে। উত্তরাঞ্চলের যে কমার্শিয়াল ভেহিকেলগুলো তারা মেইন শহরে এন্ট্রি না করে আমাদের এখানে বাইপাস দিয়ে চলে যাবে। গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি 48 কিলোমিটার দীর্ঘ। নির্মাণ কাজ শুরু হয় 2022 সালের মে মাসে। ব্যয় ধরা হয় 3,500 কোটি টাকা। এরই মধ্যে প্রকল্পের 76% কাজ শেষ হয়েছে। পুরো এক্সপ্রেসওয়ে হস্তান্তরের সময়সীমা আগামী বছরের মাঝামাঝিতে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দেশের লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ভোগ যেন যাত্রী চালকদের নিত্যসঙ্গী। একে পিচ ছাড়াই উঠে বড় বড় গর্ত তৈরি হয়ে বেহাল লাঙ্গলবন্দ সেতু, ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। তার উপর কাঁচপুর থেকে মেঘনা সেতু পর্যন্ত ছোট বড় খানাখন্দের কারণেও যানবাহনের ধীরগতি। ব্রহ্মপুত্র নদের উপর 1978 সালে নির্মাণ করা হয় নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতু। বন্দর আর সোনারগাঁও উপজেলাকে যুক্ত করেছে সেতুটি। এই ব্রিজ ছাড়া প্রায় অচল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, অথচ এক যুগেরও বেশি সময় ধরে জরাজীর্ণ অবকাঠামোটি। স্থানীয়দের অভিযোগ, মানসম্মত সংস্কার ছাড়াই জোড়াতালি দিয়েই ব্রিজটি সচল রেখেছে সড়ক ও জনপথ বিভাগ। সেতুটি 2 লেনের, তাই 6 লেনের মহাসড়কের ভারী যানগুলোকে খানাখন্দে ভরা এই সেতুতে উঠতে হয় ধীর গতিতে। চাপ বাড়লেই লেগে যায় জটলা। আগে অনেকবার মেরামত করেছে, বড় মেরামত করেছে, বাট কোনো কাজই হইতেছে না এখনো পর্যন্ত। ওই প্রত্যেকদিন সন্ধ্যায় আপনার এখান থেকে যে প্রায় মুগরাবাড়ি চৌরাস্তা ছাড়া যায়, এখানে একটা নতুন ব্রিজ করা হোক কাশপুরের মতন, তাহলে আমরা চললে আরাম পাবো। এটা ভাঙে এই পথে যেতে আরেক ভোগান্তি মেঘনা সেতু পর্যন্ত মহাসড়ক। বেহাল 2 পাশের বিটুমিন, টোল প্লাজার সামনের 2 লেনের প্রবেশ পথে গিয়ে ধীর হয়ে যায় গাড়ির গতি। প্রচুর ভেঙা, আর এখান থেকে আপনার মেঘনা পর্যন্ত উল্টা পথে সিএনজি অটোগুলি আসি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতেছে। হাইওয়ে পুলিশ বলছে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতের কাজ চলছে, ফলে গাড়ির চাপ বেড়েছে ঢাকা চট্টগ্রাম রুটে। এই মহাসড়কে আবার 2টা সংযোগ সড়ক আছে, ঢাকা সিলেট মহাসড়ক আর ঢাকা এশিয়ার মদনপুর থেকে যে রাস্তা গেছে, এই 2টা সড়কের অবস্থা বেহাল থাকার কারণে এই রাস্তায় যখন গাড়িগুলো প্রবেশ করে
প্রবেশ করার সময় গাড়িগুলো ঠিক মতো যেতে না পারার কারণে গাড়িগুলো টেল মহাসড়কে চলে আসে, যার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটা টেলের কারণে রাস্তা শুরু হয়ে যাওয়ার কারণে এখানে যানজট তৈরি হয়। এই মহাসড়ক দুটোকে যানজট মুক্ত করতে হলে অনেক বিলম্বে এই কাজগুলোকে দ্রুত গতিতে করতে হবে এবং এই সেতুগুলোকে হয় সংস্কার এবং পুনরায় নতুন সেতু নির্মাণের কাজ ধরতে হবে। সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জানালেন, ব্রহ্মপুত্রের ওপর আরেকটি সেতুর নকশা প্রণয়ন চূড়ান্ত হয়েছে। দীর্ঘ মেয়াদি যদি বলেন তাহলে এই ব্রিজটার পাশে আরেকটা নতুন ব্রিজের একটা ডিজাইন প্রণয়ন হয়েছে। সেই ডিজাইন মোতাবেক মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা একটা ব্রিজ। সড়ক বিভাগের হিসাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন ছোট বড় মিলিয়ে প্রায় 60,000 গাড়ি চলাচল করে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সিরাজগঞ্জের যমুনা সেতুর উত্তরবঙ্গমুখী লেনে 3টি ট্রাকের সংঘর্ষ হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভোরে সেতুর 23 নম্বর পিলারের কাছে দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সেতু দিয়ে চলাচলের সময় একটি দুধবাহী ট্রাকের পেছনের চাকা পাংচার হয়ে যায়। নিয়ন্ত্রণে ব্রেক কষে ট্রাক চালক, তখনই পেছনে থাকা একটি কাভার্ড ভ্যান ও ট্রাক একে একে ধাক্কা খায়। এতে চলাচল বন্ধ হয়ে দেখা দেয় গাড়ির জটলা। পরে রেকার দিয়ে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো সরিয়ে দেওয়ার 1.5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে দিনাজপুরের পাঁচবাড়ি এলাকায় একটি যাত্রীবাহী স্লিপার বাস উল্টে 10 জন আহত হয়েছেন। তাদের মধ্যে স্থানীয় এনসিপি নেতা ফারুক হাসানও রয়েছেন। উদ্বোধনের পর থেকেই অন্ধকারে গাইবান্ধার মৌলানা ভাসানী সেতু। সন্ধ্যার পর সেতু দেখতে গিয়ে বিড়ম্বনায় দর্শনার্থীরা। নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা, থাকছে যানজটও। এদিকে বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় মামলা হয়েছে। গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের প্রতীক্ষার অবসান ঘটিয়েছে মাওলানা ভাসানী সেতু। উদ্বোধনের পর থেকে এই কোলাহল সে কথাই বলে। তবে বৃহস্পতিবার সেতুর বৈদ্যুতিক কেবল চুরির ঘটনা প্রকাশ্যে এলে সেখানেই বাধে বিপত্তি। কর্তৃপক্ষ জানায়, সেতুর গাইবান্ধা অংশে সংযোগ সড়কের 2 পাশে থাকা 8টি ল্যাম্প পোস্টের 310 মিটার কেবল চুরি হয়েছে। উদ্বোধনের পরদিন প্রকল্পের কর্মীরা মাটি খুঁড়ে বিষয়টি টের পান। এর আগে গেল 13 জুলাই সবশেষ পরীক্ষামূলকভাবে জ্বালানো হয় বাতিগুলো। এই পোল থেকে 8টা পোল পর্যন্ত কোনো লাইন পাচ্ছে না, কোনো ইয়া নেই, মানে তার চুরি হয়ে গেছে। উদ্বোধনের পর থেকে কোনো লাইট জ্বলা হয় নাই, অন্ধকারের মধ্যে মানুষজন চলাফেরা করতেছে। ঘটনার পর শুক্রবার রাতে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন চায়না সাসেক প্রজেক্টের সিকিউরিটি ইনচার্জ। এরপর থেকেই চুরি যাওয়া কেবল উদ্ধারে কাজ করছে পুলিশ। যারা এই ঘটনার সাথে জড়িত আছে আমরা উদ্ধারের চেষ্টা করতেছি। আর যানজটের ক্ষেত্রে আমার পুলিশ কাজ করতেছেন, ওখানে ফাঁড়ি থেকে একটা টিম সার্বক্ষণিক ওখানে কাজ করতেছেন। উদ্বোধনের পর থেকে দূর দূরান্তের দর্শনার্থীরা ভিড় করছেন সেতুর 2 পাশে। প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এতে নিরাপত্তাহীনতার কথা বলছেন অনেকে। ব্রিজটা উদ্বোধন হওয়ার পর থেকে কোনো বাতি জ্বলতেছে না। রাত 10টা 11টা 12টা পর্যন্ত মানুষ আসে, কিন্তু অন্ধকারের মধ্যে যাওয়া আসা করে, অনেক দুর্ভোগের মধ্যে পড়তে হয়। মানুষ যার যার মতো যে পাশে ইচ্ছা সে পাশে যাচ্ছে, কোনো নিয়ম শৃঙ্খলা নাই। হতে পারে যে কোনো দুর্ঘটনা, আসলে এটা খতিয়ে দেখা হচ্ছে। কর্তৃপক্ষের সুদৃষ্টি আমি কামনা করছি। বৈদ্যুতিক সংযোগ পুনরায় স্থাপনের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সেতু এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে বলে জানিয়েছে এলজিইডি। মামলা হয়েছে, এখন পুলিশ বাকিটুকু ইনভেস্টিগেট করবে। আর আমাদের যেটুকু তার কোয়া গেছে প্রায় 310 মিটার, সেটা আমরা আগামী 2-3 দিনের মধ্যে ঠিকঠাক করে রাতে যাতে লাইট জ্বলে সে ব্যবস্থা নেওয়া হবে। 20 আগস্ট 1490 মিটার দীর্ঘ সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সাইফ আহমেদ, যমুনা নিউজ। জুলাই গণ অভ্যুত্থানের বছর পেরোলেও চিহ্নিত হত্যাকারীদের গ্রেফতার করতে না পারায় ক্ষোভ জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। বিচারের দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচিতে দাবি করেন তারা। স্বজনদের অভিযোগ, তাদের সন্তানদের রক্তের বিনিময়ে বর্তমান অন্তর্বর্তী সরকার, অথচ 1 বছরেও হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। যারা গ্রেফতার হয়েছে তাদেরকে অর্থের বিনিময়ে জামিন দেওয়া হচ্ছে, এমন অভিযোগও করেন শহীদ পরিবারের স্বজনরা। বলেন, দেশ থেকে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে অপরাধীদের। বিক্ষোভে জুলাই যোদ্ধারাও বিচার নিয়ে টালবাহানার অভিযোগ করেন। রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতা পাইয়া এখন আপনারা দুধ চুরি করতেছেন।
ধিক্কার জানাই সেই সরকারকে, ধিক্কার জানাই উপদেষ্টা পরিষদকে। 1 বছর পরে কেন বিচারের জন্য আমরা রাস্তায় নামতে হচ্ছে? আমাদের সন্তানদের নিকৃষ্টভাবে হত্যা করেছে, তাদের বিচার নাই, আসামি ধরা নাই। এই আসামি ধরা নাই, ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ নেই। সাক্ষ্য গ্রহণ নিয়ে কি করবে, কাকে ফাঁসি দিবে? এই হুকুমদাতাদের আমরা পদত্যাগ না করিয়ে এই রাজপথ ছাড়ব না। যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর নাটোর আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর হাবিবুর রহমান। দুপুরে তিনি হাসপাতালটি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। জানান, গত 20 আগস্ট হাসপাতালের নানা সংকট ও অব্যবস্থাপনা নিয়ে প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। সংবাদটি নজরে আসলে সরেজমিনে হাসপাতাল পরিদর্শন করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয় স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য পরিচালক হাসপাতালে গিয়ে জনবল সংকট, খাবার সংকট, ঔষধ সংকট সহ বেশ কিছু অব্যবস্থাপনার প্রমাণ পান। দ্রুতই এসব সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন তিনি। যমুনা টেলিভিশনে একটি প্রতিবেদন পরিচালিত হয়েছে এবং প্রতিবেদনটা আমিও দেখছি। কিছু সীমাবদ্ধতা রয়েছে, সীমাবদ্ধতাগুলো কাটতে উঠতে পারলে নাটোর জেলা সদর হসপিটাল একটি মডেল আকার আমরা পাব। অপারেশন অ্যাপেন্ডিসাইটিসের অথচ রোগীর অন্ত্রের নাড়ি কেটে ফেলার অভিযোগ উঠেছে চিকিৎসক ও ক্লিনিক মালিকদের বিরুদ্ধে। বিষয়টি গড়িয়েছে চুয়াডাঙ্গার আদালত পর্যন্ত। গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেলের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই রোগী। যদিও ভুল চিকিৎসার দায় অস্বীকার করছেন অভিযুক্তরা। পেটের ব্যথা নিয়ে গত 12 জুন চুয়াডাঙ্গার দেশ ক্লিনিকে ভর্তি হন আলমডাঙ্গার রামনগর গ্রামের মাদ্রাসা শিক্ষক মনিরুল ইসলাম। সেখানে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের 2 দিন পর দেয়া হয় ছাড়পত্র। বাড়িতে ফেরার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। 17 জুন আবারও ভর্তি করা হয় একই ক্লিনিকে। দ্বিতীয় দফায় হয় অস্ত্রোপচার। এরপরও সুস্থ হননি মনিরুল। অন্য ক্লিনিকে স্থানান্তরের চেষ্টা করলেও ছাড়পত্র দেয়নি দেশ ক্লিনিক কর্তৃপক্ষ। পরবর্তীতে ঢাকা ও রাজশাহীতে নেয়ার পর চিকিৎসকরা জানান, অপারেশনের সময় রোগীর পায়ুপথের নালি কেটে ফেলা হয়েছে। এতে বেশ দুশ্চিন্তায় পড়েছে ভুক্তভোগীর পরিবার। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই তারা। ক্লিনিকে আমরা বলেছি, আমরা 3-4 বের করে লোকজন নিয়ে গিয়েছি যে আমাকে রুগী আমাকে ছাড়পত্র দাও, আমরা অন্য জায়গায় আমরা চিকিৎসা দেবো। ঢাকায় নিয়ে যাই মনে করেন যে সেখানে বলছে যে 2টো অপারেশন করে 2টো অপারেশনই ভুল। আমরা সুষ্ঠু বিচার চাই, এই ধরনের যেন ক্ষয়ক্ষতি যেন এর পরবর্তী যেন কারো না হয়। প্রত্যেকটা ডাক্তার বা রাজশাহী এখন বলছে যে অপারেশন দেখেছি, তো এরকম অপারেশন তো কোনো জায়গায় দেখিনি। তবে অভিযোগ অস্বীকার করেছে দেশ ক্লিনিক কর্তৃপক্ষ। তাদের দাবি, রোগীর বমি কাশির কারণে অ্যাপেন্ডিসাইটিসের নাড়ির বাঁধন খুলে যেতে পারে। অপারেশন সঠিক হয়েছে, সুস্থ হয়ে বাড়িও গিয়েছে। বাড়ি যেয়ে পরবর্তীতে আমাকে ফোন দিয়েছে যে রোগীর তো অতিরিক্ত বমি হচ্ছে, কি করব। আলম খুব দূরত্ব নিয়ে চলে এসো। ডাক্তার আল্ট্রাসাউন্ড করে দেখলো, দেখে ওনারা ধারণা করলো যে অ্যাপেন্ডিক্সে যে বাইট দেওয়া হয়, সুতা বাঁধা হয়, ওটা হচ্ছে বমির কাশির কারণে খুলে গিয়েছে। ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ক্লিনিক মালিক হাসিবুল ইসলাম শান্ত, ম্যানেজার ইয়াকুব আলী, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার মশিউর রহমান ও সার্জারি বিশেষজ্ঞ এহসানুল হক তন্ময়কে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। আলটিমেটামের দ্বিতীয় দিনে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর সিলেটের ভোলাগঞ্জে পৌঁছে দিচ্ছেন ব্যবসায়ীরা। স্থানীয় প্রশাসনের দাবি, গত রাত 12টা থেকে অন্তত 100 ট্রাক পাথর ফেরত দেওয়া হয়েছে। বিষয়টি তদারকি করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে পাথর ফিরিয়ে দিতে প্রশাসনের মাইকিং সহ প্রচারণা কার্যক্রম অব্যাহত রয়েছে। এর আগে গতকাল কোম্পানিগঞ্জ ও সদর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সাথে আলোচনা সভা করে জেলা প্রশাসন। সেখানে লুট হওয়া পাথর যথাস্থানে পৌঁছে দিতে 3 দিনের আলটিমেটাম দেন নবনিযুক্ত জেলা প্রশাসক। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। পটুয়াখালীতে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার মরিচপুনিয়া সালিহা দাখিল মাদ্রাসার একটি কক্ষ থেকে বেলাল মাতবরের মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শ্রেণীকক্ষের তালা খুলে সেখানে মরদেহটি দেখতে পান শিক্ষকরা। এ সময় বেলালের নাকে রক্ত দেখা যায়।
পরে খবর পেয়ে মরদেহ হাসপাতালে পাঠায় পুলিশ। ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হতে পারে বেল্লালের। এদিকে স্থানীয়রা জানায় রাজনৈতিক দ্বন্দ্বের কারণে রাতে নিজের বাড়ির পরিবর্তে অন্যান্য স্থানে থাকতেন বেল্লাল। মাদ্রাসায় ৪র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কাজ করার সুবাদে সেখানেও থাকতেন তিনি। মরিচপুনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বেল্লাল মাতবর। পটুয়াখালীর বাউফলে ডাকাতি করে পালানোর সময় দুজনকে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এর মধ্যে একজন মারা গেছে। পুলিশ জানায় ভোর রাতে কাশীপুর এলাকার খলিল ও আজহারের বাসায় হানা দেয় একদল ডাকাত। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী লুটে নেয় তারা। বিষয়টি টের পান প্রতিবেশীরা। তারা একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া দেয়। কাশীপুর বাজার এলাকায় ধরে ফেলে দুজনকে। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। হাসপাতালেই মারা যায় একজন। সাতক্ষীরা সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশের অভিযোগে বিএসএফ এর হাতে আটক হয়েছেন বাংলাদেশি এক পুলিশ কর্মকর্তা। শনিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার একটি চেকপোস্ট থেকে আরিফুজ্জামানকে আটক করা হয়। পরে তাকে স্বরূপনগর থানায় হস্তান্তর করে বিএসএফ। উদ্ধার করা হয় একটি পরিচয়পত্র। ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন এর সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্বরত ছিল আরিফুজ্জামান। পরবর্তীতে ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে ছিলেন পলাতক। এর আগে রংপুর আরএমপিতে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় গত ১৪ আগস্ট আরিফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শহীদ আবু সাইদ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আরিফুজ্জামান। তার বিরুদ্ধে রংপুরের তাজহাটা এবং কোতোয়ালি থানায় হত্যা, চাঁদাবাজি সহ ৫টি মামলা রয়েছে। নরসিংদীতে তুচ্ছ ঘটনার জেরে খুন হওয়া মোজাম্মেলের ২ ঘাতককে ঢাকা ও কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পিবিআই। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার। গত ২১ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি ও কুমিল্লার শাসনগাছায় পুলিশের গোয়েন্দা শাখার আলাদা দুটি দল অভিযান চালায়। গ্রেফতার করা হয় হত্যার ঘটনায় অভিযুক্ত কাউসার ও রাকিব মিয়াকে। এর আগে মোবাইলে পানি পড়ে যাওয়াকে কেন্দ্র করে ২০ আগস্ট বন্ধুরা মিলে খুন করে কাপড় দোকানের কর্মচারী মোজাম্মেলকে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মাছের আড়তে জলাবদ্ধতা। দুর্ভোগে স্থানীয় পাইকাররা। অভিযোগ, সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার ও উপজেলা চেয়ারম্যান শিবলি নোমানী অবৈধভাবে ড্রেনে বাঁধ দেওয়ার পর থেকেই ভোগান্তি শুরু। কিন্তু এ নিয়ে নির্বিকার প্রশাসন। ঝিনাইদহের কালীগঞ্জ মেছো হাট প্রতিদিন ৫,০০০ মানুষের আনাগোনা। পাইকারি এই মাছের হাটটি গত ১.৫ মাস ধরে জলাবদ্ধ, যেন বিশাল এক পুকুর। মাছ আনতে গেলে মেলা পানি হয় তো মাছ পড়ে সব মানে চলে যায় আশেপাশে, আর লোকজন চলাচল করতে পারে না। কাদা পানি এখানে যে অসুবিধা, আমরা কাঁচা মেরে রাস্তার পরে মাছ কিনতে যেতে হয়, আমাদের পাহাড় পরে সব ঘা হয়ে গেছে। নিয়ে আমরা উপজেলায় গিয়েছি, টিএনও সাহেবের কাছে গিয়েছি, এমপি সাহেবের কাছে গিয়েছি, আমাদের পৌরসভায় গিয়েছি, আমাদের কেউ কিছু আমাদের গ্রাহ্য করেনি। জেলার সব উপজেলা সহ আশপাশের জেলা থেকেও মাছ আসে এই হাটে। এখান থেকেই মাছ নিয়ে যান জেলার খুচরা ব্যবসায়ীরা। হাটের এমন বেহাল দশায় স্বস্তি নেই বেচাকেনায়। ২০ বছরের পুরনো এই আড়তে নেই পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। মাঝে মধ্যেই উল্টে যায় গাড়ি। স্থানীয়দের অভিযোগ, সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার ও উপজেলা চেয়ারম্যান শিবলি নোমানী অবৈধভাবে ড্রেনে বাঁধ দিয়েছিলেন। তারই ফলশ্রুতিতে এই জলাবদ্ধতা। চুয়াডাঙ্গা, দর্শনা, মেহেরপুর অনেক জায়গা থেকে মাছ আসে। আবার আমাদের যে কাস্টমারগুলো এরা ১২ বাজার, ৭ মাইল, আপনার নলডাঙ্গা, বিষয়খালী অনেক জায়গা থেকে আসে। এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে ওই পানির ভিতরে পড়ে যায়, সে মাছটা তো আর পায় না। গাং আছে, গাঙে যদি সংস্কার করে দেয়, একটা ড্রেন করে দেয়, তাহলে এই কাজটা মানে সমাধান হবে। বা এই জায়গাটা একটু উঁচু করা দরকার। ভোর থেকে ঘণ্টা ৩ বেচাকেনা হয় হাটে। ব্যবসায়ীদের দাবি, প্রায় অর্ধ কোটি টাকার বেচাকেনা হয় প্রতিদিন। কিন্তু জলাবদ্ধতার কারণে ঐতিহ্যবাহী এই আড়তে ব্যবসার আগ্রহ হারাচ্ছেন অনেক পাইকার। ৪০ লাখ টাকার মাছ বেচাকেনা হয়, ৩০-৪০ লক্ষ টাকার মাছ বেচাকেনা। পাশে শিবলি এবং সাবেক এমপির জমি জায়গা থাকে, ওই জায়গায় ভরাট করে দেয়, দেওয়ার কারণে ওই ড্রেন বুঝে যায়। নতুন করে সেই পুরনো আশার বাণী শোনালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। না, দখলদারিত্বের বিষয় না, ওখানে মানে রাস্তাটা নিচু, এই কারণে জলাবদ্ধতা হচ্ছে। রাস্তাটা আমরা সংস্কার করে দেবো। আমরা রাস্তা প্লাস ড্রেন এইটা নিয়ে আমরা প্রকল্প নিয়েছি। যশোর ঝিনাইদহ মহাসড়কের পাশে ২০০৪ সাল থেকে চালু হয় মাছের হাটটি। বরফকল সহ ১২টি আড়ত রয়েছে এখানে।
সাবরিনা লিজা, যমুনা নিউজ।